আমার নাচ দেখে তো আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন। অনেক অনেক খুশি হয়েছি। এবার আপনি আমাকে খুশি করান। আমিও তোমাকে খুশি করতে চাই, কারণ এই মহলে তুমি সবচেয়ে সুন্দরী, যে এত সুন্দর নাচ করে আমার মন ভুলিয়েছো। এবার আমি তোমাকে খুশি করতে চাই। তাহলে তুমি ওখানে বসো, এবার আমি তাকে খুশি করতে চাই। হ্যাঁ, শুরু। খুশি? সমান সমান করে ফেললাম। ওকে, আসলে নাচ আমার রক্তে। আমি ঠিকঠাক নেচেছি কি? আমার আসলে রক্তে নাচ আছে, তুমি তো জানো না। যদিও 2 বার রক্ত দেওয়ার পর নাচটা একটু কমে গেছে। পৃথিবীতে যত শিল্পকলা আছে তার মধ্যে সবচেয়ে দামি হলো নাচ। নৃত্যকলা হলো সবচেয়ে দামি। কেউ কেউ অবিশ্বাস করছেন? সবচেয়ে দামি কারণ একমাত্র এই কলাতেই মুদ্রা আছে, অন্য কোনো শিল্পে মুদ্রা নেই। সো একটা জোরে হাততালি। এরা যারা ভাবছে যে আমি নাচ ঠিক মতো পারি না, আমি নাচ শেখাতে চাই। কয়েকজন, মহিবুল্লাহ সহ 2-1 জন একটু আসো প্লিজ। প্লিজ দাঁড়াও, একটু দাঁড়াও, একটু থাকো, এদিকে থাকো, সাইডে থাকো। আসো 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 আসো, আমার সাথে আসো, এদিকে আসো। ওকে, হ্যাঁ, নাচ কি খুব কঠিন? কঠিন না, খুব সহজ। সেটা হচ্ছে আমরা যে কোনো একটা গান বেছে নিই, প্রত্যেকে ভাবো যে গায়ে সাবান দিচ্ছ, ঠিক আছে? রেডি? হ্যাঁ। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক এই জীবনে আর পাবি না রে। আচ্ছা, এটা হলো গায়ে সাবান দেওয়া হলো। এবার যদি মাথায় শ্যাম্পু করতে চাও তাহলে সেটাই। হ্যাঁ, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক এই জীবনে আর পাবি না রে। তার মানে আমরা গোসল করার সময় যা যা করি সেটাই যদি আমরা একটু গানের বিটে বিটে ঠিক করি তাহলে নাচ কিন্তু হয়ে গেল, ঠিক আছে? ওকে, আরো আরো যদি চাই তাহলে কুক 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 করবো। ধরো তোমাদের মুরগি হারিয়ে গেছে, ঠিক আছে? কুক 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 কুক। ওকে, এরপর যেটা সবচেয়ে বেশি দরকার, যে যখন তখন মারামারি লেগে যেতে পারে, সেই কারণে নাচ কি শুধু শিল্পের জায়গায় থাকবে, এটা ব্যবহার করবো না আমরা। ওকে, সেক্ষেত্রে আমরা এরকম, হ্যাঁ ঠিক আছে, রে নাচ আমার ময়না। ওকে, তার মানে আমরা যদি গন্ডগোল মারামারি লাগে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তার মানে এটা আমরা কাজে লাগাতে পারছি। ওকে, এবার তোমাদেরকে শেখাবো পিটি নৃত্য। দেখেছি প্রথমবার আমাদের এই পাগলামি দেখে একজন কি পরিমাণ রেগে আছে। একজন ওস্তাদ আজকে আমাদের সেটে আছে, তার সামনে আমরা এই দুষ্টুমি বেয়াদবি করছি। আজকে আমাদের অতিথি একজন নৃত্য শিক্ষক, নৃত্যশিল্পী, একজন কোরিওগ্রাফার, এমআর ওয়াসেক আজকে আমাদের অতিথি। সেই সাথে আমাদের প্রিয় 3 জন বিচারক রয়েছেন, প্রিয় শিল্পী, প্রিয় অভিনেতা আমির খান, এবং রয়েছে প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, আর আমাদের সবার প্রিয় তুষার খান।
আমরা যদি অ্যাকচুয়ালি সঠিক ওস্তাদের কাছে না শিখি তাহলে এরকম অবস্থাই তো হবে নাকি? তাহলে একজন ওস্তাদ এসছে, এমআর ওয়াসেক ভাই, একটা জোরে হাততালি হোক। তিনি একজন নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষক শুধু নন, এর বাইরেও তিনি অসংখ্য গান লিখেছেন ফিল্মের জন্য, 300-র উপরে তার গান রয়েছে। সো একটা জোরে হাততালি। এবং সেই সাথে তিনি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের আমার সিনিয়র বড় ভাই। সো আরেকটা হাততালি। কতটুকু অসহ্য লেগেছে সেটা বলেন। খুব ভালো লাগছিল ওই অংশটুকু। অ্যাঞ্জেলা, ওর নাচ ভালো লাগছিল। আর তুমি তো মানে একেবারে পয়সা উসুল একটা পারফরমেন্স, মানে এই যে খুশি করা করি প্রথমেই শুরু হয়ে গেল না? হ্যাঁ, তো আমিও কিন্তু খুশি হয়ে গেলাম তোমার নাচে। ওকে, তাহলে আর সমস্যা নেই, আমাদের বেয়াদবি তিনি সহ্য করেছেন। সবাই প্লিজ এক দৌড়ে এখানে চলুন। হ্যাঁ, ওকে, অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে, কিন্তু এবার যে ইনফরমেশনগুলো টুকটাক করে পেয়েছি সেটা হচ্ছে যে আমিন ভাই আপনিও তো ফিল্মে দুর্দান্ত ডান্স করেন এবং কিছুদিন নাকি ডান্স আপনি শিখেছেন। একটু বলেন কতদিন লেগেছিল আপনার ফিল্মে এই ডান্স? বেশ, আমি ক্লাসিক্যাল নাচ শেখার জন্য ক্লাসিক্যাল টিচারের কাছে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। তবে যেটা হয়েছিল, আমি প্রচণ্ড রকম লাজুক ছিলাম, সত্যি কথা, এখনও লাজুক। তো ওই আমি যখন ভর্তি হয়েছি, বাচ্চা বাচ্চা মেয়েরা ক্লাসিক্যাল নাচতে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম ওই রুমের মধ্যেই। পরে ওদের বের করে তারপরে আমাকে নাচ শিখাইত। অনেক দিন শিখেছি, ঢাকাতেও শিখেছি। ক্লাসিক তো শিখেছেন, এর বাইরে যে হিপ হপ যেগুলো দেখি, একটা জিনিস কি, তোমার মধ্যে যখন তাল সেন্সটা চলে আসবে, রিদম জিনিসটা বুঝে যাওয়া তুমি, তখন যে কোনো ধরনের মুভমেন্ট দেয়া হোক না কেন তুমি পারবা সেটা। মেইন হচ্ছে রিদম সেন্সটা তোমার মধ্যে আগে আসতে হবে। হ্যাঁ, এটা আসলে অটোমেটিকলি তুমি যে কোনো জিনিসই, হাঁটার মধ্যেও একটা ডান্স ফরম্যাট তুমি করতে পারবা। তো রিদমটা আগে তোমাকে নিজের মধ্যে নিতে হবে। অনেক অভিনেত্রী যারা ডান্স করতো অ্যাক্টিংয়ে চলে এসছে, আবার অনেকে যারা অ্যাক্ট্রেস তারা ডান্স শিখে দুর্দান্ত ডান্স করেছে। আপনি ডান্স শিখেছিলেন? ছোটবেলায় তো সব বাচ্চাদের মতো নাচ গান সবই শেখানো হয়েছে, বাট আমি অত মানে সিরিয়াসলি শিখতে চাইনি। আমি সবসময় অভিনয় করতেই চেয়েছি এবং আমার ফোকাসটা সবসময় অভিনয়ই ছিল। আমি কখন আসলে স্টেজে পারফরমেন্স বা এগুলো করি না। ওকে, আমি তুষার ভাইকে এটা জিজ্ঞেস করবো কি না, কারণ যদি ডান্স ভিজুয়াল দেখতে চাও যে তুষার ভাই ডান্স করছে, অবভিয়াসলি তিনি ডান্স করেছেন এবং ওই গানটা থেকে, সেটা হচ্ছে আমরা যে কুক 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 করলাম বাকিটুকু বলিনি, এটা আমি তুষার ভাইয়ের জন্য তুলে রেখেছি। ভাই ওই ডান্স আপনি কোথা থেকে শিখেছিলেন? মানে ভালোবাসা থেকে। ওকে, আমার এখনো মনে পড়ছে জামাল আর কামাল রে ভাই দুইজন, মানে সেই ধার দিয়ে আমি আজকে জালস টেবিলে আছেন আপনাকে ডাকলাম না, নাহলে আমার ইচ্ছে করছিল ওইটা দেখে। জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল, জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল। ওকে, কত রকমের ডান্স আছে একটু যদি বলেন। ডান্সের মানে বিভিন্ন আঙ্গিকে ভাগ করা হয়। ওয়ার্ল্ড ওয়াইড প্রথম 3টা ভাগ, একটা হচ্ছে ক্লাসিক্যাল, ফোক এবং ক্রিয়েটিভ। আবার আমি এই 3 নাম্বারটাই আছি। এমন কিছু মুদ্রা যেটা আপনার বইয়েও নাই, গ্রামারেও নাই। তো যে কোনো মুভমেন্ট যদি আমি রিদমের সঙ্গে মিলিয়ে করি, ইট শুড বি ডান্স। সেটাকে আমার যে কোনো গ্রামারে পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, তো এই প্রত্যেকটা ভাগেরও আবার অনেক রকম, যেমন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমাদের ডান্স ফর্ম হলো ভরতনাট্যম, কত্থক, ওডিসি, মণিপুরি, কথাগুলি এগুলো। আবার ইন্টারন্যাশনালি আনাদার ক্লাসিক ফর্ম আছে, যেমন ইউরোপে করা হয় ব্যালে আর কি, যেটা আচ্ছা আরব কান্ট্রিগুলোতে আছে বেলি, যেটা যেটা ওদের চেয়ে আমাদের প্র্যাকটিসটা ভালো। ক্ষুধা লাগলে আমাদের বেলি এমনি ডান্স করে। তো এইরকম আর কি প্রত্যেকটা আমাদের যে এই ডান্সগুলো কোন কোন ভাগে পড়েছে? এই যে পানিওয়ালা ডান্স, লুঙ্গি ডান্স। লুঙ্গি ডান্স কিন্তু এটা তামিলনাড়ু না, লুঙ্গি ডান্সটা ফোকের মধ্যে পড়বে, লুঙ্গি ফোক একটা ড্রেস। ওকে ওকে, আমি বলছি যে আমিন ভাই বলেছে যে ডান্স করতে গেলে একটা তাল সেন্স লাগে, আর এই কমেডি শোয়ে আসলে হিউমার সেন্স লাগে। আমাদের 4জন বিচারকের জন্য জোরে একটা হাততালি হোক। প্রিয় দর্শক, সবাইকে সাথে নিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। সব রকম সেন্সের মানুষ দিয়ে ভরপুর আমাদের এই শো। এই শোয়ে যে হবে চ্যাম্পিয়ন তাকে মার্সেল দিচ্ছে 5 লক্ষ টাকা, যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 3 লক্ষ টাকা, যে হবে সেকেন্ড রানার আপ মার্সেল তাকে দিচ্ছে 2 লক্ষ টাকা। আমাদের মেন্টরদের জন্য হাততালি, যারা আমাদের এই পারফর্মারদের ধীরে 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 তৈরি করতে করতে একেবারে খুব পলিশ করেছে এবং দুর্দান্ত হয়ে উঠেছে। প্রত্যেকেই একটা জোরে হাততালি। ষষ্ঠ রাউন্ডে মোট 12 জন পারফর্মার রয়েছে।
প্রত্যেকে 2 বার করে পারফরমেন্স করবার সুযোগ পাবে এবং তারপরে জানবো ফলাফল, কারা কারা আমাদের সঙ্গে 7ম রাউন্ডে যাবে, সেই লাকি 7-এর 7 রাউন্ডে কারা কারা যাবে সেটাই দেখবো। কিন্তু তার আগে আমাদের কস্টিউম স্পন্সর টাসেল এবং 12 ক্লথিং এর জন্য জোরে হাততালি হোক। রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবু হেনা রনি, আমাদের জন্য হাততালি। আর এবার চলে যাব আমিন ভাইয়ের এলাকায়। বারবার তার নামটা বললে আমিনপুর চলে আসে, আর আমিনপুর মানেই পাবনা, আর পাবনা মানেই মাথা খারাপ করা এক পারফর্মার যার নাম আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, হ্যাঁ সেই দিন আমাদের তারেক ভাইরে দেখলাম মন খারাপ করে বসে আছে। আমি যা জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই, আপনার কি মন খারাপ? কয় আর কইস না রে, আমার খালি মন না, আমার মন খারাপ, আমার ফোন খারাপ, আমার হেডফোন খারাপ, আমার ফোনের চার্জার খারাপ, আমার অভ্যাস খারাপ, আর আমার ভাগ্য এটা তো আরও খারাপ। আমি গেলাম ভাই চেহারার কথা বলতে মনে হয় ভুলা গেছেন। আরে আপু, আপনার একটা জ্ঞানের কথা বলি, মনে রাখবেন পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আপনি পৃথিবীতে যেই পাপ করবেন আপনাকে পৃথিবীতেই সেই পাপের জন্য আর তুরু আপনি যত খুশি পাপ করেন তো। এটা দারুণ ছিল, দারুণ। আপনারা হয়তো বলতে পারবেন, স্পেশালি আমিন ভাই ভালো বলতে পারবে, 90 দশকের শেষের দিকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে আটার বস্তার মতো কিছু নায়কের আবির্ভাব ঘটছিল, যেমন ময়ূরী, মুনমুন, পলি, আরো অনেকে। এই সব শিল্পীদেরকে আমরা এক কথায় কি বলতে পারি? বড় মাপের শিল্পী। একদিন আমাদের আমিন ভাই এক পাহাড়ের নিচ দিয়ে যাইতেছিল, এমন সময় সে একটা অদৃশ্য আওয়াজ শুনতে পেল, দাঁড়াও। আমিন ভাই দাঁড়াই গেল। হঠাৎ পাহাড় থেকে একটা বিশাল আকারের পাথর এসে আমিন ভাইয়ের সামনে পড়ল। আমিন ভাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেল। এই দেখে আমিন ভাই আওয়াজদাতাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। কিছুদিন পর আমিন ভাই এক রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ সে আবার সেই অদৃশ্য আওয়াজটা শুনতে পাইল, দাঁড়াও। আমিন ভাই দাঁড়াই গেল। একটা গাড়ি আমিন ভাইরে একদম গা ঘেঁষা চলে গেল। আমিন ভাই আবারও অল্পের জন্য প্রাণে বেঁচে গেল। আওয়াজদাতাকে আমিন ভাই ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলো, কে ভাই আপনি? বারবার আমার জীবন বাঁচাইতেছেন, আপনি কে? আওয়াজদাতা বলল, আমি তোর শুভাকাঙ্ক্ষী সাধু বাবা। কয়, আরে আমার সাধু বাবা, আপনি যদি সত্যি আমার শুভাকাঙ্ক্ষী হইতেন তাহলে আমার বিয়ার সময় আপনি কইছিলেন, তখন কি আপনি মরছিলেন? এই শুনে আওয়াজদাতা আমিন ভাইয়ের কানের নিচে ঠাডায় একটা দিয়া গেল, হতচ্ছাড়া, সেই দিনও আমি তোরে ডাকছিলাম কিন্তু তুই ডিজে গানের তালে নাচতেছিলি। এক এলাকায় এক বুড়া লোক আর তার 2 ছেলে থাকতো। তাদের একটা গরু ছিল। হঠাৎ একদিন গরুটা মইরা গেল। এই দুঃখে বুড়া যায় একটা কুয়ার সামনে বসে কান্না শুরু করলো। বুড়ার কান্না শুনে কুয়া থেকে একটা জল পরি উঠে আসলো। আয়সা বুড়ার দুঃখের কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে 5 বার আদর করো তাহলে আমি তোমার গরুটাকে বাঁচাইয়া তুলবো। বুড়া রাজি হইল, কিন্তু 3 বার আদর করার পর বুড়া মইরা গেল। এই দুঃখে বুড়ার বড় ছেলে আয়সা কান্না শুরু করলো। কান্না শুনে আবার জল পরি উঠে আসলো। আয়সা সব কাহিনী শুনে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে 5 বার আদর করো তাহলে আমি তোমার বাবা আর তোমাদের গরুটাকে বাঁচাই তুলবো। বড় ছেলেও রাজি হয়ে গেল, কিন্তু 4 বার আদর করার পর বড় ছেলেও মইরা গেল। এই দুঃখে ছোট ছেলে আয়সা কান্না শুরু করলো। কান্না শুনে আবার জল পরি উঠে আসলো। আয়সা সব কাহিনী শোনার পর বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে 5 বার আদর করতে পারো তাহলে আমি তোমার বাবা, তোমার বড় ভাই এবং তোমাদের গরু 3 জনকেই বাঁচাইয়া তুলবো। ছোট ছেলে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর 5 বার না, 5 বার, 10 বার, 15 বার, 20 বার, টানা 30 বার আদর করলো। আদরের চোটে জল পরেই মইরা গেল। এরপর কথা মতো বুড়া, বুড়ার বড় ছেলে এবং গরু 3 জনই বাইসে উঠলো। ওঠার পর বুড়া তার ছোট ছেলেকে জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব, তুই এটা কেমনে করলি? কয়, আরে বাবা কি যে কও, গরুই মাইরা ফালাইছিলাম আর এটা তো পুরি। এক মহিলা এক কার্পেটের দোকানে যায় জিজ্ঞেস করতেছে, ভাই এই কার্পেটটার দাম কত? দোকানদার বলল, আফা এটা ইন্ডিয়ান কার্পেট, 30,000 টাকা দাম। মহিলার দাম শুনে দোকানের বাইরে চলে গেল।
যায়া দোকানের সামনে কিছুক্ষণ হাঁটাচলা করে ভিতরে এসে আবার বলল, আপা এই কার্পেটটার দাম কত? দোকানদার বলল, আপা এই কার্পেটটার দাম 40,000 টাকা। এই দাম শুনে মহিলা আবার চলে গেল। যাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করে আবার ভিতরে এসে বলল, ভাই এই কার্পেটটার দাম কত? দোকানদার বলল, আপা এইটা আমেরিকান কার্পেট, একদম 50,000 টাকা। সে আবার দাম শুনে চলে গেল। যায় কিছুক্ষণ হাঁটাচলা করে ভিতরে এসে আর একটা কার্পেটের দাম জিজ্ঞেস করবে। এমন সময় দোকানদার রাইগা বলতেছে, দেখেন আপা আপনি কি কার্পেট কিনবেন নাকি খালি দামই জিজ্ঞেস করবেন? আপনার কাহিনী কি, সমস্যা কি? কয় ভাই আর কোয়েন না, আমার স্বামী বলছিল আপনার দোকানের সামনে এসে দাঁড়াই থাকবে। আমি 3 ঘন্টা ধরে এসে দাঁড়াই আছি, ওর কোনো খোঁজ নাই, আমি কিছু বুঝতেছি না। কয় আপা আগে কইবেন না, এই চান্দু এই সকালে চোর মনে করে যারে বাইন্দা রাখছিলি ওই হালারে বাইরে নিয়ে। আরিফ আহমেদ দুর্দান্ত পারফর্মার, স্টার্টার হিসেবে ও একেবারে দুর্দান্ত। কিন্তু তোমার এই দুর্দান্ত কারণে কাল হয়েছে তোমার, যেটা হচ্ছে যে গ্রুমাররা দেখে যে এই জোকটা বা এই কন্টেন্টটা কাকে দেওয়া যায়। ওকে অনেক বড়, কিন্তু পার করে দিতে পারবে কে? আরিফ আহমেদ। ওকে নাও আরিফ আহমেদ। সো আরিফের জন্য চ্যালেঞ্জ ছিল, এবং সেই জায়গা তুমি দারুণ করেছো, আশা করি। না আরিফ চ্যালেঞ্জে উতরে গিয়েছে। জোকসগুলো যদিও একটু বড় ছিল, একটু ছোট হলে পারফরমেন্সটা আরো সুন্দর লাগতো, কম্প্যাক্ট মনে হতো। এমনি পারফরমেন্স গুড, আজকে পারফরমেন্সও ভালো ছিল, অনেক সুন্দর ছিল আরিফ। আপনার কেমন লেগেছে? ভালো ছিল আরিফ, ভালো ছিল। আরেকবার পারফর্ম করবা তো তখন আরো ভালো করতে হবে, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। প্রত্যেকে প্রথমবার পারফরমেন্স করছে এই রাউন্ডে, আরও একবার করে সবার সুযোগ রয়েছে। তুষার খান, কেমন লেগেছে আরিফ আহমেদের পারফরমেন্স? আরিফের তো অলওয়েজ যখন আসে একদম মঞ্চটা ভরে নেয়, এনার্জি দিয়ে সবাইকে ইনভলভ করে পারফরমেন্স শুরু করে, এবং আজকেও ভালো ছিল, অনেক ভালো ছিল। কিছু কিছু জোকস আছে এত বড়, কিন্তু এর পাঞ্চ লাইনটা এত স্ট্রং, যার কারণে এই জোকগুলো আমরা বাদ দিই না যে বলবো এটা, কারণ এর পাঞ্চ লাইনটা খুবই দুর্দান্ত, এবং আশা করি আমাদের বিচারকরা এনজয় করেছে। আমাদের আজকের অতিথির কেমন লাগলো একটু জানতে চাই। প্রথমত বড়, দ্বিতীয়ত বড়দের কৌতুক ছিল, হ্যাঁ তাই না? পরীর কৌতুকটা, জলপরী। আর তোমার ল্যাঙ্গুয়েজটা পাবনা এবং ঢাকার একটা মিক্স ছিল। তুমি মানে পিওর পাবনার ভাষায় বললে আরও বেটার লাগবে মনে হয়। অনেক মজা লেগেছে প্রত্যেকটা সবচেয়ে আমি ভালো লাগছে যে আমি সত্যি সত্যি ভাবছিলাম যে ও প্রায়শ্চিত্ত শব্দটা বোধহয় উচ্চারণ করতে পারবে না। ওকে, ওইটা সবচেয়ে বেস্ট ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ ছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ। আমাদের অতিথি আমার খুবই প্রিয়, মানে আমার খুবই ভালো লাগার রয়েছেন MR ওয়াসেক। কেন ভালো লাগার? আপনি ভাবতে পারেন যে আপনি ডান্স কোরিওগ্রাফার, অনেককে। আমার ভালো লাগার মেইন কারণ হচ্ছে আপনি আমার হয়ে প্রতিশোধ নিয়েছেন। প্রতিশোধটা কি? জীবনে অনেক মেয়ে আমাকে নাচিয়েছে, আর আপনি অনেক মেয়েকে নাচিয়েছেন। ওকে, আমরা এবার আমাদের দুর্দান্ত একজন পারফর্মারকে ডাকবো, দুর্দান্ত যার অভিজ্ঞতা। চট্টগ্রামের ছেলে, আসছে মোহাম্মদ রিয়াজ। হ্যালো রাজেশ। হ্যালো, ঠিকঠাক? আমরা যখন আমাদের ফ্যামিলি নিয়ে গল্প করি, সবাই দেখবেন একটা কমন কথা সবসময় বেশি বলে, আম্মা রুমে এসে ফ্যান অফ করে দিয়ে চলে যায়, এটা বলে। কিন্তু আব্বা যে এসে ফ্যানের স্পিড কমাই দিয়ে চলে যায়, এটা কেউ বলে না। আমাদের ফ্যামিলিতে যত ঝগড়া বাঁধে, তার সব থেকে বেশি ঝগড়া বাঁধে কোথাও বেড়াতে যাওয়ার আগে। এটা বাঁধবেই। আব্বা রেডি হয়ে বসে আছে, আম্মা রেডি হয় নাই, বাচ্চা ঝগড়া। এরকম একদিন আমাদের ঘরে তুমুল ঝগড়া, বেড়াতে কেউ যায় নাই। আম্মা রাতে না খেয়ে শুয়ে আছে, বলছে আমি খাবো না, রাগ করে আসছে। আমি গেছি, আম্মা খাইতে চলো, বলছে আমার মা ডাকবি না। বলছে আচ্ছা আন্টি খাইতে চলো। বলছে গাদার বাচ্চা, জুতা খাওয়ার আগে এখান থেকে যা। বলছে দেখো আন্টি, আমরা কথা বলতেছি, আঙ্কেল রে টানতেছো কেন? আব্বা কিন্তু ডাইনিং টেবিলে সব শুনতেছে, আর আম্মারে টিটকারি করতেছে, এই তোর মা খাইবো কিনা জিগা, না খাইলে মাছটা আমি খাইতাম। আমি করে আছে মাছ নেই, আমার মুখ ওইদিকে চলতেছে, আমার তোরা চাকর পাইছস, আমি তোদের কাজের লোক, তোর বাপরে বিয়ে করে আমার জীবনটা শেষ। আব্বা মুসকি মুসকি হাসতেছে,
আর মাছটা খাইতেছে। আম্মা দিকে কাঁদতেছে। আমি বলছি আম্মা কাঁদতো না, আমি তো আছি। বলছি ডং করিস না, তুই হয়েছিস তোর বাপের মতো। আমি বলছি কই আম্মা, না আমি তো তোমার সামনে মিউ মিউ করি না। এটা বলার পরে ঝগড়া 360 ডিগ্রি ঘুরা আমার দিকে চলে আসে। আব্বা বাদ, এবার ঝগড়া আমার সাথে, তুমুল ঝগড়া। আমি কোথায় কি করছি কি করি নাই আমার নাম আমার সামনে, তুই এটা করছস এটা করছিস, ঝগড়া শুরু হয়েছে। এবার তর্কে এক পর্যায়ে আম্মা আমার সাথে হাইরা যাচ্ছে, টিকতেছে না। এবার আম্মা ওনার সব থেকে বড় অস্ত্রটা বের করছে, তোর পেট থেকে আমি হয়েছি না আমার পেট থেকে তুই। তা অবস্থা। যাই হোক, আম্মা তো একদিন আমি সন্ধ্যাবেলা গিয়ে বললাম আম্মা আমি একটু নুডলস খাবো, আমার খিদা লাগছে। বলছে একটু আগে না ভাত খাইলি? আমি বললাম আমার এখন খিদে লাগছে, একটু নুডলস করে দাও। একটু পরেই তো ভাত খাবি। মানে ভাত আপনাকে খাইতে হবে। ভাত যদি বাসায় না থাকে পাশের বাসা থেকে পান্তা ভাত আইনা দিবে, তাও খাইতে হবে। সকালে ভাত, দুপুরে ভাত, স্ন্যাক্সে ভাত, ব্রেকফাস্টে ভাত, ভাত খাইতে হবে। আমি বলছি না আমি ভাত খাবো না। তাহলে আমার মাথাটা খা, আমার মাথাটা খা। আমি বলছি না এগুলো বললো না, আমার নুডলসই দিতে হবে, আমি নুডলসই খাবো। বলছে আচ্ছা নুডলস খাবি, আচ্ছা নুডলস খা, তবে তার আগে একটু ভাত খা। কিন্তু মারা তো অনেক জোস, অনেক কিউট, অনেক কেয়ারিং হয়, ঠিক না? আপনি দেখেন, আপনি খেয়ে দিয়ে হাত দিয়ে ওঠেন, আপনার আম্মা ওনার 5,000 টাকা দামের শাড়ির আঁচল দিয়ে আপনার মুখ হাত মুছে দিবে। একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেন, আপনার সেই মা হয়ে যাবে সৎমা। মানে ওই গ্লাস আপনি ভাঙলেন কেন? এই গ্লাস আপনি বুঝবেন যে 5,000 টাকার একটা শাড়ির থেকেও 50 টাকার কাঁচের গ্লাস এটার দাম অনেক বেশি। কেন? কারণ এই গ্লাস বিয়ের সময় ওনার বাপের বাড়ি থেকে দিছে। ভাই একটা কাঁচের গ্লাস আমি ভেঙে ফেলছিলাম, কি পিড়ান পিড়েছে, 1 ঘন্টা পিড়াইছে। পিড়াইতে পিড়াইতে ওনার হাতের চুরি ভেঙে গেছে। চুরি ভাঙলো কেন? আরো 1 ঘন্টা পিড়াইছে। অবস্থা। আমাদের আম্মারা যদি একবার বলে ফেলে তোদের মন যা চাই কর, আমি আর কিছু বলবো না, মন যা চাই কর, এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা না, এটা মানে অ্যালার্ম, ওয়ার্নিং, সাবধান হয়ে যাও। আর একবার যখন বলছে আমি আর কিছু বলবো না, এরপরে উনি যেটা বলবে ওটা একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। এই মুভির শেষাংশে রয়েছে আম্মা, আম্মা এবং আম্মা। এই মুভির মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে খালি আমি দেখে সংসার করে যাইতেছি। দেখেন, আমরা যারা ফ্যামিলির বাইরে থাকি আমাদের সাথে খুব বেশি কথা হয়। আমরা যখন ফোন দিই, ফ্যামিলির বাইরে থাকি, বাসায় যখন কল দিবা আম্মার সাথে বেশি কথা হয়, ঠিক না? আমরা আম্মার সাথে কথা বলি অনেক বেশি। আম্মা আপনারে ডিটেলসে বলবে, ওনার ভাইদের কথা, ওনার বোনদের কথা, ওদের 14 খানদানের কথা আপনারা বলবে। বাসার টিকটিকি তালা পোকা কোথায় কোনটা আছে এটাও বলবে, এটা বলবে। হ্যাঁ, খাইছস? খাইছি। কি রানছে? এটা। অফিসে গেছস? গেছি। কাপড় চাপড় ধুইছি। মানে আমি বিরক্ত হয়ে গেছি। 20 মিনিট এগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে ফোনটা কেটে আমি আব্বারে ফোন দিছি। আব্বা কেমন আছো? বলছে ভালো। তুই কেমন আছিস? ভালো। নে তোর আম্মার লগে কথা কর। আমার আম্মা শুধু যে ঘরের কাজ ভালো করে, কেয়ারিং এগুলো না, ওনার কিন্তু চিকিৎসা জ্ঞানও খুব ভালো। ওনার কাছে সব রোগের চিকিৎসা আছে। আপনি যে কোনো সমস্যা নিয়ে যান, প্যারাসিটামল 3 বেলা। আমার আম্মার প্যারাসিটামল নিয়ে একটা ফ্যাসিনেশন আছে। আপনার পেট ব্যথা? প্যারাসিটামল। মাথা ব্যথা? প্যারাসিটামল। পাত্র খুঁজছেন? প্যারাসিটামল। আপনার মনে ব্যথা? প্যারাসিটামল। আপনি মোটা হয়ে যাচ্ছেন? জি না, মোটা হলে খাওয়া বন্ধ করেন। উনি ভাবছিল প্যারাসিটামল বলবো না। একদিন আমার জ্বর হয়েছে, আমি প্যারাসিটামল খেয়ে বমি করে দিছি। আমার কাছে বলছে আমার বমি হইতেছে, আম্মা বলছে প্যারাসিটামল খা। উনি ফ্যাসিনেটেড এটা নিয়ে, এটা লাগবে ওনার প্যারাসিটামল। আমার আব্বা আমার ডায়াবেটিসের একটা প্রবলেম আছে, একটা ডক্টরের কাছে গেছে, ডক্টর সব কিছু দেখে ভালো ঠিকঠাক রিপোর্ট দেখে একটা প্রেসক্রিপশন লিখে দিছে। তো আম্মা চলে আসতে বলছে ডাক্তার সাহেব আসল জিনিসটাই তো লিখলেন না, প্যারাসিটামল লিখলেন না। ফ্যাসিনেটেড। আমাদের পাশে আমরা 6 জন, আমার আব্বা আম্মা, আমার ভাই ভাবি আর আমি, আমার বোন। সব থেকে স্মার্ট কে জানেন? আমাদের বুয়া। ও অনেক স্মার্ট, ও সারাক্ষণ টিপটপ থাকে সেজে গুজে। আমাদের বুয়া এক জামা টানা 2 দিন পরে না। ও সানস্ক্রিন মেখে রান্না করতে যায়, ওর নাকি স্কিন নষ্ট হয়ে যাবে। ও এত টিপটপ থাকে, বাইরে থেকে কেউ আসলে আমার আম্মারে কাজের লোক মনে করে। আমার এক আঙ্কেল আসছে বিদেশ থেকে, এসে বুয়ারা দেখছে, বুয়ারা দেখে আমার আব্বা আম্মার সাথে রাগারাগি শুরু করছে। আঙ্কেল ভাবছে আব্বা আম্মা ওনাকে দাওয়াত না দিয়ে আমার বিয়ে করা দিছে। আর এরকম 5 লাইন হবে এটা আমরা।
উনি ভাবছে এটা আমার বউ। এই পুরো কনভারসেশন বুয়া শুনছে। বউ শুনছে আঙ্কেল অপমানটা না করলেও পারতেন। আপনার মনে হয়েছে আমি এই লোকটার বিয়ে করবো? যা তো অবস্থা, মানে আমার কোনো মান সম্মান নাই। হ্যাঁ ভাই, আমাদের বুয়া এত স্মার্ট, ওনার কাছে এত বড় বড় 2টা স্মার্টফোন, এত বড় বড়। আমি বললাম তুমি 2টা ফোন দিয়ে কী করো? বলছে একটা দিয়ে তো আমি রান্নার কাজটা সামলাই, আমি রান্না করি, আরেকটা বলছে আমি কন্টেন্ট বানাই। আমাদের বুয়া কন্টেন্ট ক্রিয়েটর। আমরা দেখাইলো ভাই, বিশ্বাস করেন টিকটকের 1.2 মিলিয়ন ফলোয়ার, ওই ইনফ্লুয়েন্সার। সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করছে কাকে জানেন? আমাদের বাসার লোকজনকে। আমাদের বুয়া আমাদের কথা চলে না, আমরা আমাদের বুয়ার কথাই চলি। ভাই যা তা রান্না করে দিয়ে খাইতে হয়, কিচ্ছু বলতে পারি না। ও এত বাজে রান্না করে, ও আমাদেরকে রান্না করে দিয়ে নিজে অনলাইন থেকে অর্ডার করে খায়। কিচ্ছু বলা যায় না ভাই, কিচ্ছু বলা। একদিন বলছি বুয়া লবণ এত বেশি দিয়েছেন কেন? বলছে দেখেন মামা আমি লবণ বেশি খাই, ও লবণ বেশি খায়, দেখছেন কি অবস্থা। আরেকদিন বলছি বুয়া মুরগিতে কিন্তু ঝাল বেশি হয়েছে। পাশ থেকে আবার বলতেছে কই ঝাল তো ঠিকঠাকই আছে। আম্মা বলতেছে হ্যাঁ 35 বছর তোমার সাথে সংসার করি, এই কথা তো আমারও কোনোদিন কইলা না। খামু না, খালি আমি দেখে এই সংসার করে যাইতেছি। আমাদের বুয়া দেখেন, এটা শুনে বুয়া রাগ করছে। একবার বলেন ঝাল বেশি হয়েছে, একবার বলছে লবণ বেশি হয়েছে। এটা আমি শুনতে পারবো না একজনের কথা। আপনারা সব সময় একসাথে এসে বলবেন যে এটা কী বললো, আমরা চাকরি করি, আমরা একজন এক টাইমে আসি, তোমার একসাথে কীভাবে বলবো? তো আমাদের বুয়া আমাদের সবাইকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলো। গ্রুপটার নাম হচ্ছে রান্নার বাসা 5 ব্র্যাকেটে অপশনাল। আমরা অপশনাল, আমাদের কোনো দাম নাই। ভাই আমাদের বুয়া ইনফ্লুয়েন্সার, মাঝে মাঝে তো ওর ফ্যান ফলোয়ার আমাদের বাসায় চলে আসে ওর সাথে দেখা করতে। তখন আমার আম্মা চা বানায়, আমি সার্ভ করি। বুয়া সোফায় বসে বলতেছে মামা আমাদের একটা গ্রুপ ছবি তুলে দেন তো। আমি তুলে দিও, কারণ আমার লাভ আছে, কারণ এটা বুয়া দিছে। আমি যেদিন গ্রুমিংয়ে আসতেছি সব কিছু ব্যাগ ট্যাগ রেডি করে বলছে মামা এত ব্যাগ নিয়ে কই যান? বলছে গ্রুমিংয়ে। গ্রুমিং কি? ওরা আমি সব বুঝাই বললাম, মেন্টরদের ছবি দেখালাম, এরা আমাদেরকে শিখাবে। ও দেখলো এরা আপনাদেরকে শিখাবে এগুলা, এটা গ্রুমিং, এটা ইস্তিয়াকা সাউন্ড না? তুমি কেমনে চিনো? এদের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি 1 বছর আগে থেকে তুলে রাখছি। বলছে কোন এটাকে সাইফুল এই বিয়ে শাদী করছে কিছু? ও তো আমার বিয়ের প্রপোজাল দিয়ে রিজেকশন খাইছে। যা তো অবস্থা। আমাদের বুয়া অনেক ফানি, অনেক ফানি, আমার মতোই। তো আমাদের বুয়া যেদিন আমাদের বাসায় আসছে একদম সর্বপ্রথম আমাদের বাসায় আসছে, এসে বলছে দেখেন মামা আমারে বুয়া খালা এগুলো ডাকা যাবে না, আমরা আপা ডাকতে হবে। আমরা ওনাকে আপাই ডাকি, কিন্তু লাস্ট কয়েক মাস জানি ওনার কি হয়েছে, আপা আপা ডাকলেই মাইন্ড করে। যাই হোক, অনেক প্রবলেমেটিক বুয়া, অনেক প্রবলেমেটিক। আমাদের বুয়া খুবই ভেজাল্লা। আম্মারা ডেকে বলছে আম্মা এদিকে আসো, এই বুয়া কথা শুনে না, রান্না ঠিকঠাক করে না, এটা রাখবা কেন, এটা বাদ দিয়ে দাও। সেটা বাদ দিলে কি রান্না তুই করবি? আমি কেন করবো? রান্না করবা তুমি, বাসায় তো কাজ কিসের? এটা বলতে মাইন্ড করছে, কাঁদতেছে। খালি আমি দেখে এই সংসার করে যাইতেছি। থ্যাংক ইউ। আমার মনে হয় যে বিচারকদের এই স্ট্যান্ডিং ওভেশনটাই সব মন্তব্য জানিয়ে দিয়েছে। তারপর মুখ থেকে শুনতে চাই। রিয়াজ দেখো, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। তুমি পারফর্মার ভালো, এটা অনেক পুরনো, তোমার কাছে কিছুই নেই জিনিসটা। তুমি একটা এক্সট্রিম লেভেলের পারফরমেন্স দিয়েছো এবং সেই লেভেলের পারফর্মার হয়ে গেছো অলরেডি। যেই ধরনের পারফর্মার কাছে যে কোনো ধরনের কন্টেন্ট আসুক না কেন, যে কোনো ধরনের লাইন আসুক না কেন, সেই লাইনে কোনো পাঞ্চ লাইন থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার, সেইটাকে তুমি প্রেজেন্টেবল করে দিচ্ছ। ও টোটাল পারফরমেন্সের মধ্যে পাঞ্চ লাইন খুব কম, বাট সেটাকে উপভোগ্য করে তুলছে। এটা একটা বিশাল কোয়ালিটি। মানে এই কোয়ালিটিটা বিশ্বাস করো আমাদের মাঝেও নেই। আমরা এত বছর ধরে অভিনয় করি, এই কোয়ালিটি
খুব রেয়ার মানুষের কাছে থাকে যে কোয়ালিটির গড গিফটেড তোমার কাছে আছে, এবং এটাকে যত্ন করে রাখবে। অসম্ভব সুন্দর ছিল, এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি। গুলি তো লোডেড করে মারতে হবে। আমরা নিজেরা সৌভাগ্যবান যে তোমার পারফরমেন্স আমরা সরাসরি দেখছি, এটা আমরা সৌভাগ্যবান। ওকে, এই যে আমির ভাই যা বললো যে কিভাবে উপভোগ্য করে তোলা একটা পারফরমেন্সে, হয়তো পাঞ্চ লাইন আমরা যেভাবে বলি সেটা কাউন্ট করলে কম হতে পারে, কিন্তু বাট গোটা গল্পটাই জার্নির সাথে আমাদেরকে মানে যেতে হয়, এবং এই গোটাটাকে এক কথায় কি বলে? কি বলে? যাতা অবস্থা। শবনম ভারিয়া, না রনি, এই পারফরমেন্স শুধু হার্ট দিয়ে চলবে না। এটা আসলে ঠিক, এটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এটা মানতে পারলাম না শুধু হার্টে, এবং সেটা শুধু আমাদের এটা মানা যায় না, এটা মানতে পারলাম না। মানে আমরা প্রয়োজনে দুইজন যে একসাথে হার্টে হার্ট মিলাবো। বেশি ভালো, মানে এত ভালো যে আমার কাছে যথেষ্ট ভাষা নাই সেটা বলার যে কত ভালো। কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ও আমার আম্মুর গল্প বলছে, মানে এত মিল ওর মার সাথে আমার মার। মেলায় হারানো ভাই নাকি, আই ডাউট। হার্ট দিয়েছে সে, একটা আলাদা লাড্ডু ফুটেছে মনে। আর ওই ভাই দিয়ে শুরু হয়, কারণ আমি জানি আমি যখন বলবো এটা ওর কাছে অ্যান্সারেরই থাকবে, তাহলে আমার বাসায় চলেন বা কিছু আমি জানি ঠাস ঠাস করে খুব অ্যান্সার দেয়, এই জন্য আগে বলে দিলাম। শোতে আমি চিটাগনিয়ান, সো কাজিন সিস্টার। আচ্ছা, খুব ভালো ছিল, খুব ভালো ছিল রিয়াজ, খুব ভালো। এক কথায় অসাধারণ। আর যেটা হচ্ছে যে আনএক্সপেক্টেড পাঞ্চ। জি, ওই আত্মীয় এসে মাইন্ড করছে যেন বিয়ে দিয়ে দিয়েছে, জীবনে কল্পনার মধ্যে আসবে না। অসাধারণ ছিল রিয়াজ, তোমার ব্যাপারে বেশি কিছু বলার নাই। খুব ভালো, অসাধারণ, অনেক ভালো। আমাদের অতিথির কেমন লাগলো? প্রথমত কনসেপ্ট একটা ফ্যামিলি নিয়ে, এটা একটা আনকমন ব্যাপার ছিল। আমি বলবো বেশি জোস, একদম বেশি জোস। ওকে, বাবা মার গল্প যখন বলছিল আমি তখন ভাবছিলাম আচ্ছা আসলে কে বেশি আপন, বাবা নাকি মা? কোনো একটা ভুল করলে মা বলে যে আয় বাসায় আজকে, আর বাপ বলে বাইরে বাইর থেকে। এই দুই রকম কিন্তু আছে, তাহলে কে বেশি আপন, মানে এটা কোনটাকে আমি বিশ্বাস করবো আর কি? আয় বাসায় আজকে। ওকে, তবে ভালো, খুব ভালো লাগছে কি জানেন গোটা স্টোরিতে, মানে এই যে কাজের বুয়াটার সাথে আপনি যে কোনো বেয়াদবি করেন না, আমি কেন বলছি সব কিছু মিলাই, সে তো প্রায় মোটামুটি বোঝা গেল যে বিয়ের বউ হিসেবে ভাবে, সেম এজ হতে পারে। কোনো একদিন দুষ্টুমি যদি করতেন, আমি ওই পাঁচটা ভাবছিলাম যে কোনো একদিন যদি জাস্ট খালি আপনার গায়ে হাত তুলতো, তাহলে না জানি সেই পাঁচটা কেমন হতো, এখানে এসে বলতে হতো আমাকে বুয়া মারছে। ওকে, অনেক ধন্যবাদ। প্লিজ দুর্দান্ত, পরিবেশটা একেবারে পাল্টে গেছে। আমরা যারা প্রতিযোগী তারা পর্যন্ত হাসছি যে কি রে ভাই কি দুর্দান্ত, একটা সহজ কথা। এই গল্প আপনার সামনে যদি এমনি বলা হয় আপনার মানে এরকম নাও মনে হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা অসাধারণ। থ্যাংক ইউ। এবার আমরা আমাদের পরবর্তী পারফর্মারকে ডেকে নেব। চট্টগ্রাম থেকে আরেক হাতিয়ার নিয়ে আসি, চট্টগ্রাম থেকেই নিয়ে আসি। সে দুর্দান্ত হাসি মুখের পারফর্মার, অসাধারণ। আসবে চট্টগ্রাম থেকে সুস্মিত দে। কেমন আছেন সবাই? আমার জীবনে একটা দুঃখ আছে। কি? আমার ভোটার আইডি কার্ডে ভুল করে নাম আসছে সুস্মিত দা, আমার পাসপোর্টে ভুল করে নাম আসছে সুস্মিতা, কিন্তু জীবনে কোনোদিন পরীক্ষার খাতায় 29 পাইলে সেটা ভুল করে রেজাল্ট শিটে 92 হয় না। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার টিচাররা স্কুলের বেঞ্চ গুনে আমার রোল নাম্বার ডিসাইড করে, কারণ আমি ক্লাস করি লাস্ট বেঞ্চে, কিন্তু পরীক্ষা দিতে হয় আমাকে ফার্স্ট বেঞ্চে।
এই পরীক্ষা দিদিকে আমি বুঝতে পারলাম যে আমি বাঁ হাতি হইলে বোধহয় ভালো হয়, কারণ বাঁ হাতে লিখলে পিছনের জনেরটা দেখতে একটু সুবিধা। তবে ব্যাক বেঞ্চার হইলেও আমি পরীক্ষায় সবসময় পূর্ণ মনোযোগ দিতাম পাশের জনের খাতা। একবার আমাকে পরীক্ষায় গার্ড এসে বলল যে তুমি এরকম খাতা খোলা রেখে লেখালেখি করতেছো কেন, পাশের জন তো দেখে ফেলবে। আমি তখন তাকে বলতে পারলাম না যে আমার পুরা খাতার মধ্যে অ্যাকচুয়ালি দুইটাই সঠিক উত্তর আছে, নাম আর রোল নাম্বার। আমি পরীক্ষা শেষ হলেই সবসময় বলি আমার পরীক্ষা শেষ হয়েছে। একবার বাংলা পরীক্ষা দিয়ে বেরোইছি, বাংলা পরীক্ষা দিয়ে 1 ঘন্টার মধ্যে বের হয়ে গেছি। মা আমাকে জিজ্ঞেস করলো 1 ঘন্টায় পরীক্ষা শেষ, তোর পরীক্ষা কেমন হয়েছে? আমি বলছি পরীক্ষা শেষ হয়েছে। এরপর রেজাল্ট দিছে। তারপর থেকে মাকে যখন আমি বলি পরীক্ষা শেষ হয়েছে, মা আমাকে আর বিশ্বাস করে না। কিন্তু আমার পরীক্ষা আসলেই শেষ হয়, আমার পরীক্ষা সেই ভালো হয় পরীক্ষা, কারণ আমার পরীক্ষায় খাতায় উত্তর থাকুক না থাকুক মার্জিন করা থাকবে শেষ পর্যন্ত। তো আমার বন্ধু ধলা মানিকের সাথে আমার পরিচয় ক্লাস 5-এ। সে ছোটোখাটো একটা ছেলে, ফর্সা একদম ছেলে, এই জন্য তার নাম ধলা মানিক। ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষার দিন যেদিন রেজাল্ট দিবে সেদিন সে আমার পাশে বসেছিল। পাশে বসে বলছে, হে উপরওয়ালা, এইবার যদি পাশ হয়ে যায় তাহলে পরের বছর থেকে আমি সেই ভালো মতো করে পড়ব। এরপর আমি তার কাঁধে হাত রেখে বললাম, প্যারা নাই, তুই পাশ করবি। এরপর 5 বছর ধরে প্রতি বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন আমি তার পাশে বসতাম আর তার কাঁধে হাত রেখে বলতাম, প্যারা নাই, তুই পাশ করবি। এই কমেডির সাথে না ভালোবাসাটা আমাদের ছোটবেলা থেকে। ধলা মানিক আর আমি পরীক্ষার আগের দিন সব সময় টিচারের বউকে একটা করে জোক লিখে পাঠাইতাম, কারণ উনার মেজাজ যদি খারাপ হয়ে যায় আমাদের পরীক্ষা ভালো হবে না। এই ধলা মানিক সব সময় সব কিছু নিয়ে একটু এক্সাইটেড থাকে, সে নকল করা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। একবার আমি দেখি ড্রয়িং পরীক্ষার সময় সে দেয়ালের মধ্যে কি যেন একটা করতেছে। আমি বললাম, কিরে তুই ড্রয়িং পরীক্ষায় কি করস? সে বলল, দেখ, গ্রামের দৃশ্য আসবে, গ্রামের দৃশ্যর মধ্যে আমি নদীটা আঁকতে পারবো, পাহাড়টা আঁকতে পারবো, ঘরটাও আঁকতে পারবো, কিন্তু ঘরের সামনে গরুটা আঁকা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। তো সে দেয়ালের মধ্যে গরুই আঁকতেছিল। একবার আমাদের হেড স্যার নিজে আসছে পরীক্ষার মধ্যে গার্ড দিতে। তিনি এসে বলল, যাদের হাতে নকল আছে তারা এখনই বের হয়ে যাও। আর আমি কিছুই বলবো না, বাইরে থেকে নকল রেখে আসো, কিন্তু যদি পরীক্ষার সময় ধরা পড়ো তাইলে কিন্তু খবর আছে। এই শুনে ধলা মানিক উঠলো, উঠে বের হয়ে পাশে গেল, বাইর হয়ে আবার ভিতরে ঢুকে পরীক্ষা দিতে বসলো। এবং আমি জীবনে প্রথমবার কাউকে খালি আন্ডারওয়্যার আর গেঞ্জি পরে পরীক্ষা দিতে দেখছি। তুষার স্যার, আমাদের এই পরীক্ষার মধ্যে অনেক কিছুই ঘটে, কিন্তু এই জীবনে না আমি খালি 2টা মানুষকে খুবই অপছন্দ করি। এক, যে খুব অহংকার নিয়ে চলাফেরা করে, আর 2, যে পরীক্ষার 1 ঘন্টার মাথায় বলে আমার থেকে লুজ শিট লাগবে। আমি আমার লাইফে লাস্ট লুজ শিট নিছি ক্লাস 9-এ অঙ্ক পরীক্ষার সময়। আমি আসলে অঙ্কে একটু কাঁচা। হ্যাঁ, আমি ক্লাস 8 পর্যন্ত অঙ্কে হাইয়েস্ট পাইছি 63। তো এই অঙ্ক পরীক্ষার সময় আমার অনেক প্রিপারেশন ভালো ছিল, প্রশ্নও কমন পড়ছে। আমি প্রশ্ন কমন পেয়ে সেই খুশি, মেইন খাতার মধ্যে সব অঙ্ক আমি করে ফেলছি, লুজ শিটের মধ্যে আমি জ্যামিতিগুলো করতেছিলাম। এমন সময় আমার বন্ধু ধলা মানিক পিছন থেকে বলল, বন্ধু আমাকে একটু জ্যামিতিগুলো দেখা। আমি তখন তাকে লুজ শিটটা পাস করছি। এরপর স্যার আসলো, স্যার এসে বলল যে তোমাদের হাতে আর 15 মিনিট সময় আছে, যার যার খাতা পিন করার পিন করে নাও। এই শুনে ধলা মানিক আমার সামনেই দাঁড়াইলো, নিজের খাতার সাথে আমার লুজ শিট পিন করে জমা দিয়ে চলে গেল। কি একটা অবস্থা! ওই পরীক্ষায় আমি পাইছি 62, ও পাইছে 82। এই ম্যাথে যে দুর্বল, এই জন্য আমি কমার্স নিয়ে ফেলছি। কমার্সে আবার সুবিধা আছে, খতিয়ানের মধ্যে খালি ঘর আঁকলেই হবে, ঘরের জন্য আলাদা নাম্বার, অঙ্ক মিলাইতে হবে না। তো ধলা মানিক অ্যাকাউন্টিং পরীক্ষায় পাইছে 32। স্যারের কাছে দৌড়াই গেছে, স্যার আমি তো খতিয়ানের ঘর আঁকছি,
ঘরের জন্য একটা নাম্বার দেন, পাশ করে যাব। স্যার তখন তাকে বলল যে ধর তুই একটা 4 তলা বিল্ডিং বানাইছিস, পুরো বিল্ডিংয়ে কেউ থাকে না, তাহলে কি তুই ভাড়া পাবি? তো ওই যে বললাম যে আমার বন্ধু ধলামানিক নকলের অনেক পক্ষে, কিন্তু আমি ছোটবেলা থেকে নকলের বিপক্ষে। কিন্তু ক্লাস আগাইছে, পরীক্ষা একটু কঠিন হয়েছে, শেষ পর্যন্ত না পারতে আমি আমার বন্ধু ধলামানিককে বলেই ফেললাম যে দোস্ত, সমাজবিজ্ঞানে তো নকল করাই লাগবে। সে আমাকে নিয়ে গেল বাথরুমে গিয়ে দেখি আমাদের স্কুলের ইতিহাসের 50 বছরে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্নের উত্তর বাথরুমে দেয়ালে লেখা আছে। আমার বন্ধু ধলামানিক বলল যে ওই যে উপরে একটা সাদা জায়গা আছে, ওখানে আমরা নকল লিখবো, নকলটা দেখে আমরা খাতায় লিখে ফেলব। আমি ওকে বললাম তুই কি নিজের সাইজ দেখছস, তুই ওখানে কেমনে লিখবি? সে বলল আমি লিখবো না, তুই লিখবি। আমি বললাম কেমনে? বলল দাঁড়া। এই বলে সে কমোডের উপর দাঁড়াইছে, তারপর বললো আমার কাঁধে ওঠ। আমি ওর কাঁধে উঠছি, কাঁধে উঠে দেয়ালের মধ্যে নকল লিখতেছি। নকল লিখতে লিখতে এক পর্যায়ে ধলামানিক বলল বন্ধু আমার থেকে হিসু আসছে, আমি হিসু করতেছি, তুই তোর মতো নকল লিখ, নিচে তাকাইস। আমি আমার মতো নকল লিখতেছি, লিখতে লিখতে এক পর্যায়ে বললাম বন্ধু আমার তো লেখা শেষ, আমারে নামা। এই বলে ভুল আমি নিচে তাকাই ফেলছি। ওই দিন থেকে আজকে পর্যন্ত আমরা তাকে কালামানিক বলে ডাকি। সেই নকল দেখে সেই কালামানিক পড়াশোনা করলো এবং অনেক শিক্ষিত হলো, অনেক বড় জায়গায় পৌঁছালো, অনেক ভালো জায়গায়। কোন জায়গায় আমি আগেই বলছি না। তারপর একদিন তাকে দেখা গেল কলা পাতায় শুয়ে, তারপর হয়ে গেল কলামানিক। দুর্দান্ত ছিল। শুরুতে তুষার খান, আমাদেরকে ছোটবেলায় তুমি নিয়ে চলে গেছো স্কুলের অনেক কিছুই আছে যেগুলো আমরা বলতে পারি না, কিন্তু তার মধ্যে অনেক কিছু তুমি বলে দিয়েছো। অনেক ভালো ছিল সুস্মি, অনেক ভালো ছিল। ওকে, শবনম পারিয়া। সুস্মিত ভালো ছিল, খুবই ভালো লেগেছে আমার, খুব স্মুথ, আর ওর হাসিটা তো আমার খুব পছন্দ, ও সবসময় হাসি দিয়ে বলে, খুব ভালো লাগে আমার। গুড জব। সুস্মিতের পারফরমেন্স বললাম না, অনেকটা রসগোল্লার মতো, মনে হয় যে মুখ দিয়ে রসগোল্লা পড়ছে, মানে ধরে মনে জোকসগুলো বলছে মনে নিচে হাত দিয়ে পেতে ধরি। এত সুইট, এত কিউট লাগে ওর জোকসগুলার, খুবই স্বাভাবিক, খুব সুন্দর ছিল। তুমি হ্যাঁ, আর লাস্টেরটা এটা আনএক্সপেক্টেড। ও যখন বাথরুমে লেখার কথা বলছে, সত্যি আমার স্কুল লাইফের বাথরুমের কথা মনে হয়ে গেছে। ওকে, মানে এত সুন্দর কন্টেন্ট, পুরো হচ্ছে রস পড়ছে, হাত পেতে ধরি, আর যেই ধরলাম এই কালামানিক। প্রথমত ওর উচ্চারণ অসাধারণ, প্রত্যেকটা ওয়ার্ড খুব নিখুঁতভাবে সে প্রনাউন্সিয়েট করে, যেটা চিটাগাংয়ের লোকদের জন্য খুব ডিফিকাল্ট, তাই না? তোমাকে কি আমরা ধলা সুস্মিতি বলবো নাকি কালা সুস্মিতি বলতে হবে? অনেক সাদা পোশাক পরে থাকা মানুষের ভেতরটা কালো। ওকে, দুর্দান্ত সুস্মিত দে, মানে পাঁচ উঠতে উঠতে লাস্ট পর্যন্ত যেখানে গিয়ে ঠেকেছে, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। নেক্সট আর অপেক্ষায় থাকলাম। প্রিয় তিনজন বিচারকের জন্য একটা জোরে করতালি হোক। সেই সাথে যিনি আমাদের আজকের অতিথি, মানে আমরা কি সবসময় যারা ফ্রন্টে কাজ করে তাদের প্রশংসা করি, তাদের কথা তুলে ধরি, তাদেরকে দেখতে চাই, বাট পেছন থেকে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে অবশ্যই এম আর ওয়াসিক ভাই। 300-র মতো গান লেখা আছে, 300-র মতো গান। একটু যদি দুই একটা একটু নোটিস করেন যে কোন কোন গানগুলো আপনার? আমার গানগুলো বেসিক্যালি হলো আমার লেখা শুরু করা আমাদের নাচের জন্য। প্রথম গানটা ছিল অনিমাটি কষ্টা গেয়েছিল, ও দক্ষিণা শনশন শনশন চঞ্চল চঞ্চল বইল, ওই ঝর্ণা বুঝি নাচে তার পায়ের খাড়ু বাজে, আর চাঁদনি রাতে বাঁশরি বাজিল, ও দক্ষিণা শনশন শনশন চঞ্চল চঞ্চল বইল। অনেক গান আছে আমার। এই যে আরেকটা সাপের একটা গান আছে, ওই গানটা কিন্তু সিনেমায় ইউজ করেছে পরে। ওকে, সাপের যদি গান হয় তাহলে আমি আগেই বলে রাখি,
আমরা একবার ছোটবেলা থেকে কিন্তু ডান্স চর্চা করি এবং আমাদের একটা ডান্স না হলে আমরা বাবা মার কাছ থেকে আমাদের আবদারি পূরণ করতে পারতাম না। সেই ডান্সটা আমি দেখাবো, আপনি গানটা শুরু করেন। এই পদ্মিনী শঙ্খিনী লাউডকা সুতানালি গুখরা এই কেউটে দুধরা চানবোড়া খড়কি শীষ নাগ সাপ খেলা দেখাই গো পাতের বিষ খসায় ছোট বড় সকলের সালাম জানাই সাপ খেলা মোর জাতের ব্যবসা সাপ নাচাইয়া খাই মোরা সাপ নাচাইয়া খাই বাইদার ঘরের মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই বাইদার ঘরের মাইয়া গো এবং এটা না করলে বাপ মা কোনো কিছু কিনে দিত না। আমাদের বাল্যকালে প্রথম শিক্ষা ওই নাগিন ড্যান্স। যে অনেকে গান শেখাতে পছন্দ করেন, কেউ আর্ট শেখে, অনেকে যারা বলে যে না নাচ না শিখুক, কিন্তু আমি বলবো এই নাচ কতজনের যে জীবন বাঁচিয়েছে, বিশেষ করে বাংলা সিনেমায় কত নায়ক বাবা মার জীবন বাঁচিয়েছে এই নাচ, জানেন না এটা? নাচ শবনম নাচ, না হলে তোর বাবাকে আজ মেরে ফেলবো। তা আমি বলবো পরিবারের এমনকি নায়কের জীবন বাঁচাতে নাচটা শিখে রাখেন। কখন মোহাম্মদপুরে যাবেন বলবেন নাচ। এবার আমরা আমাদের দুর্দান্ত এক পারফর্মারকে ডাকতে চলেছি, মাল্টি ট্যালেন্টেড, আসে মিরপুর ঢাকার মেয়ে ফাইজা হাসিন শৈলী। আসসালামু আলাইকুম জাজেস এন্ড রনি ভাই। হ্যালো রাবার ব্যান্ড। ম্যাটার গায়ের রং সুন্দর ছিল না, কিন্তু আমার জন্য সুন্দর ছিল। হাইট কম ছিল, কিন্তু আমার জন্য একদম পারফেক্ট ছিল। ভালোবাসা দিত না ঠিকই, কিন্তু সব সময় পায়ে পা মিলিয়ে চলতো। যেখানেই যেতাম না কেন আমার জন্য ওয়েট করত। যেমনই ছিল আমার খুবই পছন্দের ছিল। কে কে বলে দিব? বলে। আমার স্যান্ডেল কোন যেন চুরি করে নিয়ে গেছে। হায় হায়, এটা কোনো কথা? ওই দিন আমিন ভাইকে তার ওয়াইফ কল করে বলতেছে, কি গো অনেক দিন তো হয়ে গেল, কবে আসবে? আমিন ভাই বলল যে এখন অফিসে অনেক প্রেশার, আমি বাসায় এখন আসতে পারবো না। তখন তার ওয়াইফ তাকে বলল, সেটাই তো, অফিসে যদি কাঁচা বাদাম থাকে তাহলে বাড়ির ভাজা বাদামের প্রতি আকর্ষণ থাকবে কি করে? এক সেকেন্ড। প্রমাণ একেবারে হাতে হাতে। ওই দিন রনি ভাইয়ের হঠাৎ করে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তারপর রনি ভাই তার এক্সকে দেখে বলতেছে, কি ব্যাপার, তুমি তো ব্রেকআপের পর আরো বেশি সুন্দর হয়ে গেছো। তো তখন তার এক্স বলতেছে, সুন্দর তো হবই, জীবন থেকে শনির দশা যে কেটে গেছে। ওই দিন আমিন ভাইয়ের ওয়াইফ তাকে টেক্সট করছে যে হাসতে তোমার যে কোজাজ ফারিয়া তাকে তোমার কেমন লাগে। তো আমিন ভাই তখন তার ওয়াইফকে খুশি করার জন্য বলেছে, একদম বাদরের মতো লাগে। তো এরপর আমিন ভাই যখন অফিস শেষ করে বিকালে বাসায় গেলেন, তখন তার ওয়াইফ বলল, শোনো এখনই তোমাকে আমাকে নিয়ে শপিং মলে যেতে হবে, আমি নতুন 2টা শাড়ি কিনবো, আর যদি তুমি আমাকে নিয়ে না যাও তাহলে তুমি আমাকে যে টেক্সটটা দিছো ওইটা আমি ফারিয়াকে দেখে দিব। আগে বাড়িতে গেটের বাইরে মানুষ পাহারা দিত যাতে বাড়িতে কোনো কুকুর ঢুকে না যায়, আর এখন কুকুর পাহারা দেয় যাতে বাড়িতে কোনো মানুষ না ঢুকে যায়। আগে বিয়ে বাড়িতে বাড়ির মহিলারা রান্না করতো আর বাইরের মানুষ নাচানাচি করতো, আর এখন বাড়ির লোকরা নাচানাচি করে আর বাইরের মানুষ এসে রান্না করে। আগে মানুষ গরিব ছিল, সাইকেলে চড়তো, এখন মানুষ বড় লোক হয়েছে, গাড়ি চালায়, জিমে যায়, এরপরে সাইকেল চালায়। ওই দিন মহিবুল্লাহকে ওর বাবা বলল যে যা বাজার থেকে ধনেপাতা নিয়ে আয়। তো মহিবুল্লাহ যখন বাজার থেকে বাসায় আসলো, ওর বাবা ওকে বলল, তোকে আনতে বলছি ধনেপাতা, তুই আনছস পুদিনা পাতা। তো মহিব বলতেছে যে আমি তো ধনেপাতা চিনি না। তোর বাবা তখন ওরে বলল, তুই ধনেপাতা চিনোস না? এরকম বোকা ছেলের আমার দরকার নেই, এখনই বাসা থেকে বের হয়ে যা। তো মহি ওর বাবাকে বলল, তাহলে চলো আমরা একসাথেই বের হয়ে যাই, কারণ আম্মা বলছে এটা পুদিনা পাতা না, মেথি পাতা।
রনি ভাই ওই দিন সেলুনে বসে চুল কাটাচ্ছেন। হ্যাঁ। তো হঠাৎ করে এক সুন্দরী মহিলা সেলুনে প্রবেশ করলো। তো মহিলাকে দেখে রনি ভাই মোহিত হয়ে বলতেছে, আপনি তো খুবই সুন্দরী একজন মহিলা, আপনার মতো সুন্দরী মহিলা আমি আর আগে কখনো দেখিনি। তো মহিলা বলল ধন্যবাদ। পরে রনি ভাই বলল, আচ্ছা আজ সন্ধ্যাবেলা কি আপনি ফ্রি আছেন, চলেন না আমরা দুইজন মিলে সিনেমা দেখে আসি। তো মহিলা বলল, দেখেন আমি একজন বিবাহিত নারী, আমার স্বামী এগুলো অ্যালাউ করবে না। তো রনি ভাই বলল, আরে আপনার হাজবেন্ডকে বলেন না যে আপনি আপনার বান্ধবীর সাথে বেড়াতে যাচ্ছেন। তখন মহিলা বলল, আপনি বলে দিন না, উনি তো এই মুহূর্তে আপনার চুল কাটছেন। অসাধারণ শৈলী। আজকেও একেবারে প্রোনাউন্সিয়েশনটা যে কত দুর্দান্ত, মানে শুনতে ইচ্ছে করে। শুরুতেই শবনম ফারিয়া বলবে। শৈলী ভালো ছিল, শৈলীর উচ্চারণ তো আসলেই খুব সুন্দর। শৈলী যখন কথা বলে সেটা শুনতে মনে হয় যে কবিতার মতো একটা ফ্লোতে যায়, ভালো ছিল। আরেকটা পারফরমেন্স থাকবে তোমার এই রাউন্ডে, সেটা যাতে আরও ভালো হয়। ওকে, তুষার খান। শৈলী অনেক ভালো ছিল। তোমার ওই আমার খুব ভালো লাগে যে তোমার এক্সপ্রেশনগুলা, মানে স্ট্যান্ড আপ কমেডিতে একটা বিষয় আছে, তার মধ্যে ওই এক্সপ্রেশনগুলো অনেক শার্প এবং অনেক সুন্দর, ভালো ছিল, অনেক ভালো ছিল। না, এটা একটা সত্যি একটা দারুণ প্লাস পয়েন্ট যে তোমরা অনেক কনফিডেন্ট হয়ে গেছো এবং যে কোনো শব্দ বা যে কোনো সিচুয়েশনকে তোমরা খুব স্বাভাবিকভাবে করে ফেলতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা প্লাস এবং তো আমার মনে করি এই কয়দিনের তোমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট জিনিসটা। অনেক সুন্দর ছিল। তবে আমি বলবো যে সুন্দর করে বললেই সেটা শুনতে ভালো লাগে তা না, এর চেয়েও সুন্দর করে একটা মেয়ে বলে কিন্তু শুনতে যে কি খারাপ লাগে যখন বলে ব্যালেন্স শেষ, দয়া করে রিচার্জ করুন। এত সুন্দর করে বলে আর এত খারাপ লাগে। হ্যাঁ সেই আর কি। ওকে, আমাদের অতিথির কেমন লাগলো জানতে চাই। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথমত হলো শুরু থেকে শেষ পর্যন্ত একবারও ফাম্বলিং করে নাই, কিন্তু কোথাও থামে নাই। দ্বিতীয়ত প্রত্যেকটা শব্দ ক্লিয়ার আমরা শুনতে পেরেছি। ওকে, এবার আমরা আবার একটু শবনম ফারিয়ার এলাকায় যাই, কচুয়া চাঁদপুর থেকে। এবার আসবে দুর্দান্ত এক পারফর্মার আল আমিন নীরব জানি। হ্যালো মেন্টরস, আসসালামু আলাইকুম জাজেস। আমিন ভাই, বর্তমানে বাস্তব জীবন থেকে অনলাইনে মানুষ সবচেয়ে বেশি দায়িত্বশীল এবং কেয়ারিং। আমার এক কাজিন আছে, ও ফ্যামিলির যত প্রবলেম আছে ও ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সমাধান করে দেয়। আমি আমার আংটির অনেক অসুস্থ, ওনাকে বললাম আংটি আপনি অসুস্থ, আপনার ছেলে কি ওষুধ দেয় না? বাবা না, ওষুধ তো দেয় না, তো ফেসবুকে স্ট্যাটাস দিছে। আমার কাজিন প্রায় সময় ওর ফেসবুকে হাসপাতালে ভর্তির, অসুস্থতার এসব পোস্ট দেয়। তা আমি ওরা একদিন দেখলাম, আমি কী ব্যাপার, তুই না হসপিটালে থাকার কথা, এখানে কি? কার ভাই সব বাদ দেন, ওগুলো তো আইডি রিস্ক বাড়াইতেছি। আমিন ভাই, আমার কাছে মনে হচ্ছে যে ফেসবুকে ছেলেদের কোনো মূল্য নেই। একটা মেয়েরা কোনো স্ট্যাটাস বা ছবি দিলে আপনি দেখবেন হাজার হাজার লাইক কমেন্ট, এবং মেয়েরা এত পরিমাণ কমেন্ট দিয়ে সবগুলোর অ্যান্সার দিতে পারে না। তো পরে সবারই খুশি করার জন্য কি বলে, থ্যাঙ্কস টু অল। আমিও থ্যাঙ্কস টু অল লিখতে চাই, বাট আমি পারি না, একটা কমেন্ট তো থ্যাঙ্কস টু অল লেখা যায় না। আমার ছবিতে ভুলে যদি কেউ একজন কমেন্ট করে, আমি সাথে সাথে 5টা কমেন্ট করে দিই, 5টা কমেন্ট করে দেয় আমি। পরে নিজের কাছে ভাল লাগে, নিজে মুগ্ধ হয়ে যাই, 6টা কমেন্ট। খারাপ লাগে তখন যখন দেখি ওই কমেন্টটাই ডিলিট করে দিছে। ফেসবুকে মেয়েরা ছবি দিলে ওদের কমেন্টগুলো দেখেন, ওয়াও সো কিউট, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আর আমি যদি ফেসবুকে কোনো ছবি দেই, কমেন্ট কি আসে, কি এত কনফিডেন্স কোথায় থেকে পাস? ফারিয়া ম্যাম, আমরা যদি কোনো ভিডিও পোস্ট করি, এটা নর্মাল একটা কমেন্ট আপনি সবসময় দেখবেন, কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দিন। বাট আমার ভিডিওতে এমন কোনো কমেন্ট ছিল না, আমার সবগুলো কমেন্ট ছিল এ হালারি স্টেজে উঠাইছে কে। বাট একটা কমেন্ট ডিফারেন্ট ছিল, ওই কমেন্টটা ছিল, ভাই জোর করে মানুষ হাসাবেন না, হাসতে হাসতে খাট নড়ে যায়,
পাশের মানুষ মাইন্ড করে। ফারিয়া ম্যাম, এখন তো দেখবেন যে সেলিব্রিটি বলেন, নন সেলিব্রিটি বলেন, আজকাল যে কারো স্ক্যান্ডাল ফাঁস হচ্ছে, লিঙ্ক ফাঁস হচ্ছে। আর ওই লিঙ্কের যে ভাইরাল লিঙ্ক, ওইখানে যে মানুষ যে কী পরিমাণ মজা নেয়, এটা আসলে মানে ভাষা প্রকাশ করা যায় না। বাট কিছু মানুষ প্রতিবাদ করে। আমি একটা কমেন্ট দিচ্ছি এরকম যে এই সমাজ কোথায়, বিবেক কোথায়, মানবতা কোথায়, লিঙ্ক কোথায়। ওই কমেন্টে একজন রিপ্লাই করছে যে ভাই দেখেন, এভাবে মানুষকে ট্রল করবেন না, ওরাও মানুষ, ওরাও বাঁচার অধিকার আছে, ভদ্র করার সন্ধান হলে লিঙ্কটা আমাকে দিয়েন। ফেসবুকে অনেক সময় দেখা যায় পোস্টের চেয়ে মানে কমেন্ট অনেক ফানি হয়। এক মেয়ে পোস্ট করছে যে বসুন্ধরা থেকে নিকুঞ্জে যাব, কিভাবে যাব। এক ছেলে কমেন্টস করছে আমার হাত ধইরা। ইটস প্রিটি গুড, বাট এই সেম পোস্টটা যদি কোনো ছেলে করতো, প্রথম কমেন্টসটা আসতো যে ভাই পৃথিবী থেকে নতুন আসছেন। আর আমার কাছে মনে হয় যে কিছু মানুষ ফেসবুক আইডি অ্যাক্টিভ করে যে মানুষের জ্ঞান দেওয়ার জন্য, সে কতটা জ্ঞানী। কিছু পোস্ট এইরকম, একজন একটা পোস্ট করছে যে একটা ছেলের জবে 2টা ফ্যামিলি গড়ে তোলে, আর একটা মেয়ের জবে 2টা ফ্যামিলি ভেঙে যায়। উইয়ার্ড। একজন কমেন্ট করছে ওইখানে যে ভাই জীবনে অনেক কিছু দেখছেন, এবার একটু ডাক্তার দেখান। মানে আমাদের সবচেয়ে বেশি আমার বন্ধুরা আমাদের ট্রল করে ফেসবুকে, ওরা ট্রল করে। আমি একদিন একটা সচেতনমূলক পোস্ট দিছি। পোস্ট হচ্ছে এই টাইপের যে আমাদের ফেক আইডি বা কোনো আইডি হ্যাক করে কেউ যদি টাকা চায়, টাকা দিবেন না। আমার বন্ধুরা কমেন্টস করছে ফেক আইডি তো দূরের কথা, তুই চাইলে তো টাকা দিব না। বাট অনলাইনে কিন্তু সবাই খারাপ না, কিছু ভালো লোক আছে, ভালোই অনেক হাম্বেল। আমি অনেক হাম্বেল দেখছি ওরা। আমি একদিন মনে করেন যে একটা পলিটিক্যাল স্ট্যাটাস দিছি, ওইখানে একজন কমেন্ট করছে ভাই ইনবক্সটা চেক করেন, কটা গালি দিছি। আমাদের তুষার ভাই একদিন একটা স্ট্যাটাস দিছে যে আজকে প্রচুর খাইছি, ওইখানে একটা কমেন্ট আমিও, ওইটা তুষার ভাই কমেন্ট করছে। আপনি দেখেন ফেসবুকে কিছু লোক মানে আবল তাবল লেখা নিচে মনীষীদের নাম লাগিয়ে দেয়। একজন লাগছে যে আপনাকে যদি কেউ ছেড়ে চলে যায়, চলে যাক, যদি সে ফিরে আসে তাহলে সে আপনার। রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কমেন্টস করে দিছি যে ভাই আবল তাবল লেখা অন্যের নামে চাপে দাও, এটা হচ্ছে বন্ডামি। হুমায়ুন আহমেদ। আচ্ছা, এখনকার যুগে নিব্বিদের পোস্টগুলো দেখেন, কত কাতুকুতু টাইপের পোস্ট। একজন একটা পোস্ট এইরকম দেখছি যে সন্তানের নাম রাখা নিয়ে ঝগড়া করায় দীর্ঘ 7 দিনের রিলেশন ব্রেকআপ। ওইখানে একজন কমেন্ট করছে আহারে বাচ্চাটা এতিম হয়ে গেল। যাই হোক, আমি অনেক কিছু দেখি ফেসবুক ইউজ করার পর, অনেক কিছু দেখছি। এখন কিছু সুগার ডেডি আছে না, ওই যে মানে বাপের বয়স্ক সমান ওদের সাথে ছবি দেয়, কিন্তু ছবি দিতে আমার সমস্যা নেই, ছবি দেয়, কিন্তু ওদের ক্যাপশনগুলো দেখেন, ইটস কোয়ালিটি টাইম উইথ মাই বাবু। বাবু আমার খুব বলতে ইচ্ছা করে, এটা কি এই বাবুটা কি নর্মাল হয়েছে নাকি সিজারে হয়েছে? আসলে যাই বলি, আমি সর্বশেষ একটা মেসেজ দিতে চাই, আমরা যারা অনলাইনে আমরা থাকি, আমরা অনলাইন পরিবেশটা একটু ভালো রাখি, কাউকে আমরা ট্রল না করি, এটা ঠিক না। আমরা চাই আমাদের যে নেক্সট জেনারেশন ভালো একটা পরিবেশ পাক। রনি ভাই, হ্যাঁ, আপনার কাছে লিঙ্কটা থাকলে দিয়েন। দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ। মানে বর্তমান সময়ের চারপাশে যা ঘটছে সেটা সুন্দরভাবে তুলে ধরবার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুরুতে এবার অতিথির কাছ থেকে জানবো যে কেমন লেগেছে। সাবজেক্ট যেটা সিলেক্ট করেছে খুব সুন্দর, অনলাইন, এবং ওই যে ব্যাপারগুলো যার যেটা যা মনে আসে একটা লিখে নিচে আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার এগুলো লিখে দেয়, কিন্তু তো আবার হুমায়ুন আহমেদও নিয়ে আসছে। আর ওর যেটা ভালো সেটা হলো যে আগাগোড়া সে একভাবে করে গেছে, আমার ভালো লেগেছে তার পারফরমেন্স, খুব সুন্দর, চমৎকার। নীরব আসলেই একটা নীরব ঘাতক, প্রতিটা জিনিস যে নীরবে নীরবে শেষ করে দেয় না, ওর পারফরমেন্সটা আজকে সেরকম হয়েছে। প্রথম দিকে একটু স্লো ছিল, মিডিল হাফ থেকে ফাটিয়ে ফেলেছে, একদম দুর্দান্ত পারফরমেন্স, ফ্যান্টাস্টিক ছিল। ওকে, সবচেয়ে যিনি বেশি অনলাইনে থাকেন, ফেসবুকে থাকেন, আমি শুধু টেনশন করছি যে না জানি এবার তিনি কি বলেন। ও
লা 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 অ্যাকচুয়ালি এই স্টাইলটা আমি যে কারণে শুরু থেকে অটোমেটিক করে ফেলেছিলাম, কিন্তু কেমন জানি মানে এটা সবার ক্ষেত্রে ওয়ার্ক করেনি। ফিমেলরাও তো হার্ট পেয়েছিল। ওকে, হ্যাঁ নীরব ভালো ছিল, খুব সুন্দর ছিল, খুব টাফ হয়ে যাচ্ছে, সবাই তো বেস্ট দিচ্ছে, এখন একটু ভালো করতে হবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। বেস্ট অফ লাক। নীরব পরের দিকে এসে খুব ভালো ব্যাটিং, অনেক ভালো ছিল, অনেক। ওকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পোশাক পরে আমাদেরকে সুন্দর লাগছে। টাসেলো এবং 12 ক্লদিং এর জন্য জোরে হাততালি। টপ 12-এ প্রত্যেকে 2 বার করে পারফরমেন্স করবার সুযোগ পাবে। আমরা আগের এপিসোডে 6 জনের পারফরমেন্স দেখেছি, আজকে এ পর্যন্ত 5 জনের দেখেছি। সর্বশেষ পারফর্মার, প্রথমবারের মতো যারা পারফর্ম করছে তাদের মধ্যে শেষ কন্টেস্ট্যান্ট আসছে মোহাম্মদপুর ঢাকা থেকে মেহেদী হাসান তরু। আসসালামু আলাইকুম। আজকে আমি খুব দুঃখের কথা বলবো। ও ইটস ওকে বেবি। আমিন ভাই, এই যে এই যুগের ছেলে পেলে না একসাথে ধরেন যে 5-10টা মেয়ে নিয়ে না খুব ক্যাজুয়ালি লাইফ লিড করতে পারে, নো ইস্যুস। তারা ফ্রেন্ডস মনে করতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে, সব কিছু। আমাদের সময় পুরা মহল্লায় মাইয়া ছিল না 20টা। আর মেয়েরা তো আমাদের সাথে কথাই বলতো না। সামহাও ক্লাসে যদি কোনো মেয়ে এসে বলতো, এই তোমার কলমটা দাও না, আপনার সাথে আশেপাশে দেখছো খালি ভাইয়ের কাছে চাইছে, তগো ভাবি, ভাইয়ের প্রেম। আমার কাছে তো কলমও চাইতো না কেউ। আমি একদিন রাস্তায় দাঁড়াইছি, কোচিংয়ের গেটের সামনে, হঠাৎ করে পিছিয়ে একটা মেয়ে বললো এক্সকিউজ মি। আমি পিছিয়েও তাকাই নেই, আমি আই এক্সকিউজ ইউ অ্যাজ মাই গার্লফ্রেন্ড। কিছু করার নাই, মেয়ে মানুষ তো গয়েজ। আর আমি কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে কিন্তু খুবই চমৎকার। ফরি, এটা তোমার জন্য বলছি না, কারণ হচ্ছে আমি বয়ফ্রেন্ড হিসেবে অমায়িক। কারণ আমার যতগুলো গার্লফ্রেন্ড ছিল প্রত্যেকের আলহামদুলিল্লাহ ভালো জায়গায় বিয়ে হয়েছে। এবং লাস্ট যে গার্লফ্রেন্ডটা ছিল ও তো রাজকপাল। ওর বিয়ে হয়েছে কার সাথে জানেন ভাই? রাজকপাল, ওর বিয়ে হয়েছে আমার সাথে। যাক, এবার আমি একটু প্রেমের ইতিহাস বলি। যোগ তো অনেক শুনছেন। হ্যাঁ, 2003-এ প্রথম, আপনাদের মনে আছে কিনা, মোবাইল টু মোবাইল ফ্রি ছিল রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। তুমি ছোট ছিল বেবি। তখন না ফোনে একটা মেয়ের সাথে আমি সেই কথা বলতে বলতে পটাই ফেলছি। মেয়েটা থাকে চিটাগাংয়ে। তো একদিন হঠাৎ করে অনেক কথা বলে কনভিন্স করার পর একদিন বলতেছে, তরু চলো না আমরা দেখা করি। আমার এই জায়গাটাই প্রবলেম তুষার ভাই, এই জায়গাটাই প্রবলেম। কারণ হচ্ছে গিয়ে আমি বুঝি না, মেয়েরা আমাকে দেখার জন্য অস্থির হয়ে যায়, দেখার পর এক্সাইটেড হয়ে যায়, একবার দেখে আর কোনোদিন দেখতে চায় না। দেন আমি মনে করছি এইটা আমার প্রবলেম। পরে দেখি না, এটা আমার প্রবলেম না, আরেক দল আছে যারা আমাকে দেখলে ধরে নিয়ে যায়, পুলিশ। তারপরে আমি গেলাম চিটাগাংয়ে, যে শান্তার বাসায় গেলাম। বাই দ্য ওয়ে, ওর নাম হচ্ছে শান্তা। আমি যে দেখি মাশাআল্লাহ মেয়েটা খুব সুন্দর তুষার ভাই, খুবই সুন্দর, কিন্তু ও যতটা সুন্দর তার চেয়ে বেশি বড় লোক। তা আমি বললাম না, ওকে ওই জাদু, মোনা, কলিজা, ফ্যাপসা এইসব বলে কনভিন্স করা যাবে না। ওকে আমি কুত্তার মতো ভালোবাসা শুরু করলাম। সারাটা দিন শান্তা শান্তা আমি প্রায় 2-2.5 মাস চিটাগাংয়ে থাকলাম। শান্তা আমাকে ঘুরালো, খাওয়ালো এবং আমার হাত খরচটা দেওয়া শুরু করলো। আমি বললাম লাইফ ইজ চিল, আমার লাইফ পুরো সেটেল, কোনো কথা হবে না। কিন্তু এই যে পাগলের সুখ মনে মনে বেশি দিন টিকলো না। হঠাৎ করে একদিন বলতেছে, এই চলো আমরা পালায় যাই। ওর পাগল, এত ভালো ব্যবসা ছেড়ে কেউ পালায়? 2.5 মাসে আমি 13,200 টাকা জমায় ফেলছি। না না, আমার আব্বা তোমার সম্পর্কে খুব খারাপ কথা বলছে। ফারিয়া, তখন আমার রাগ লাগছে যে তোমার আব্বার এত ছোট সাহস, আমার সম্বন্ধে খারাপ কথা বলছে। কি বলছে বলো? আমার আব্বা বলছে তুমি গরিব, ইটস ওকে, তুমি নেশাখোরের মতো, নাইস, আর তোমার চেহারা কেমন জানি যে কোনো মাদক মামলার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়।
আমি তোমার আব্বা কি পুলিশ? হ্যাঁ। যাই হোক, আমি হাল ছাড়ি নাই। আমি চিন্তা করলাম এটা তো আমার পটাইতে হবে, ঠিক আছে, সোনার ডিম পাড়া মুরগি, কেমন আমি কি করি। দেন আমি একদিন প্ল্যান করলাম, আমি মেয়ে সাজলাম, তোমার মতো সুন্দর করে লিপস্টিক দিলাম, টিপ দিলাম, 3 পিস পরলাম, উপরে বোরখা পরলাম, করে শান্তার বাসায় গেলাম। দেখি ড্রয়িং রুম ওর আব্বা বসে আছে, আমার দেখে বলছে যাও শান্তা রুমে আছে। আমি তো গেলাম, আমরা দুজন খুব ক্লোজলি বসে আছে। হঠাৎ করে শান্তার ভাই দরজা খুলে ভিতরে তাকাইলো, আমি তো ভয় উঠে গেলাম, আমার দিকে তাকাইছে, 1 মিনিট তাকাইছিল আমার দিকে, তাকায় দরজার ধাম করে আটকায় চলে গেছে। আমি তাড়াতাড়ি পালায় চলে আসলাম বাসা, যে কি না কি হয়ে গেছে। ইনস্ট্যান্ট শান্তা ফোন, তুমি কই? আব্বা মা তোমার সাথে কথা বলবে। আমি কই হইছে কাম, তোমার ভাইয়া বলে দিছে? হ্যাঁ ভাইয়া বলে দিছে, তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমি ইনস্ট্যান্ট ব্যাগ নিয়ে ভাগছি, ওইটার জন্য না, কারণ ওইটা চিটাং। ওকে, তারপর অনেক দুঃখ নিয়ে চলে আসলাম। কিন্তু ওইটা যে ভয়টা, আমি কোনো লিফটে উঠলে, লিফটে বাটন থাকে না 1 2 3 4, যখন জিএফ দেখি আমি আর ধরি না। জিএফ এ কি বিপদ হয়ে যায়, এমনি আমার কি করতে চাইছিল। যাই হোক, এরপর আমি থেমে যাই নাই। তারপরে আমার সেকেন্ড একটা লাভ হয়েছে। হ্যাঁ, সেইটা হয়েছে 2007-এ, মাঝখানে 4 বছর আমি শেষ। 7-এ হচ্ছে কি, আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। তো এই ফ্রেন্ড করলো চল একটু মীমাংসা করে দিস, আর ওর সাথে ওর এক বান্ধবী আসবে। তা আমরা গেলাম, এমন এক জায়গায় গেলাম। আপনি ঘুরতে গেলে কোথায় যাবেন গার্লফ্রেন্ডের সাথে? রেস্টুরেন্টে, শপিং মলে, হ্যাঁ কোনো এক জায়গায়। আমরা গেছি কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান। বুদ্ধিজীবী কবরস্থানে গেলাম, তো ওর বান্ধবীও আসলো, ওরা আসলো, ওদের মধ্যে না ব্যাপক ঝগড়া লেগে গেল, ওরা রাগ করে চলে গেল। আমরা দুজন কবরে কাছাকাছি, মানে আমরা দুজন কবরে কাছাকাছি দাঁড়িয়ে কমিটমেন্ট করলাম আমাদের এই সম্পর্ক ক্লোজ হবে যখন আমরা কবরে যাব, তার আগে ক্লোজ হবে না। এই যোগটাকে কি যোগ বলবেন? ডেড যোগ। কিন্তু এইটা খুব কনজারভেটিভ ফ্যামিলি, মানে 1 হাত দূরে থেকে বসতে হয়, মানে ভাই বোন সম্পর্ক নিয়ে বসতে হয়। তো এইভাবে কি চলে? গার্লফ্রেন্ড একটু কাছে থাকবো। এইভাবে 1 বছর যেদিন পূর্ণ হলো, সেদিন আমি ওর জন্য একটা ড্রেস নিলাম, একটা ফুল নিলাম, আর ওকে দিয়ে বললাম, নাসরিন ওসব দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। ও অ্যাঙ্গেলটা বুঝছে, কিন্তু 2 বছর পরে, 2 বছর পরে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে, তোরও আমার হাতে না হাফ এন আওয়ার সময় আছে নেক্সট ক্লাস হইতে। আমি কি তোর মায়ের বাবা আজকেই, কিন্তু আমাকে তেয়ারি খাওয়াইতে হবে। আমি কি তুমি কে তেয়ারি খাইও, আর আমার যা খাওয়ার আমি প্ল্যান করে আলাইছি। আমি 2 হাত তেহারি নিলাম, ড্রিঙ্কস দিলাম, পানি নিলাম, ফ্রেন্ডের ফোন দিলাম, রুম ক্লিয়ার কর। আমরা চলে গেলাম, যে বসলাম, আগে খাবো। কিন্তু তুমি খাও, তারপর আমারটা দেখতেছি। আমরা দুজন মিলে তেহারি খেলাম। আপু, আমরা দুজন তেহারি খেলাম। তেহারি খেতে আমি প্লেটটা সরাই, এর মধ্যে 15 মিনিট শেষ, ঠিক আছে। প্লেটটা সরাই রেডি হয়ে যাবো, দেখি যে ওই বিছানার উপরে 2-3টা রাইস পড়ে আছে। আমার হাতে 2টা নিলাম, ও আবার 2টা নিল, নিয়ে বলতেছে এটা চিনি গুঁড়া বাসমতি, চিনি গুঁড়া বাসমতি। এই ঝগড়া করতে করতে 15 মিনিট শেষ। আমি ওকে ভার্সিটি নামাই দিয়ে আমি আবার আমার মতো চলে এলাম। এখন একটা সিরিয়াস কথা বলি, অনেক তো জোক শুনছেন, খুব সিরিয়াস কথা শুনেন। আমার জন্ম হয়েছে 1985 সালে। কত সালে আপু? 85-তে। আচ্ছা, যেই হসপিটালে আমার জন্ম হয়েছিল, ও হসপিটালটা আমার জন্মের পরে বন্ধ হয়ে গেছে। এখন ওখানে একটা টেলারিং শপ দিচ্ছে, নারী ভূষণ। যেই মহিলাটা সিজার করে পেট কাটতো, ও এখন মেয়েদের 3 পিস ব্লাউজ পেটিকোট কাটে। এই গার্লফ্রেন্ডের সাথে 2007-এ একটা রেস্টুরেন্টে গেছিলাম। ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে নান্দুস। আমি যাওয়ার কিছুদিন পরে ওইটা বন্ধ হয়ে গেছে। আমি 2012 সালের 18ই মে বিয়ে করছিলাম, লবস্টার চাইনিজ, রিং রোডে। আমি বিয়ে 6 মাসের মাথায় ওইটাও বন্ধ হয়ে গেছে। এখন 2024 সাল, আমি হাসর মাঠে। জাহাঙ্গীর ভাই, অন্য কাজ খোঁজো। দুর্দান্ত তরু ভাই,
প্রত্যেকদিন অপেক্ষায় থাকি যে আজকে নতুন কোন বিষয় আসতে চলেছে এবং সেটার বলার প্রেজেন্টেশন কেমন হবে। প্রত্যেকদিন নিজেকে নিজে ছাড়িয়ে গেছেন। বিচারকরা তো অলরেডি এক্সপ্রেশন দেখিয়েছে, বাকিটা মানে ওর ব্যাপারেও বলি বা এখন যারা পারফর্ম করে প্রত্যেকের ব্যাপারে একটা কথা বলি, এদের পারফরমেন্স সরাসরি দেখা মানে একটা আমাদের সত্যি আমরা খুব গর্বের ফিল করি। তোর পারফরমেন্স আজকে অসাধারণ ছিল এবং মানে রোমান্সের যে কথাগুলো বলছে এবং এন্ড ফিনিশিং যেভাবে দিচ্ছে, যত স্বাভাবিকভাবে দিচ্ছে, এটা আসলে বাকি সবার না ওর কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত আমার কাছে ফিল হয়। ও একটা জলযন্ত্র আমার কাছে ফিল হয় যে একটা ইনস্টিটিউট স্ট্যান্ড আপ কমেডির জন্য। এবং যারা নতুন আসছে পারফর্মার তাদেরকেও বলি এরকম সুযোগ তোমরা হাতছাড়া করবে না। স্যালুট তোমাকে, যে সত্যি অসাধারণ ছিল আজকে পারফরমেন্স। শবনম ভারিয়া খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। এর বেশি আসলে আমার কাছে ভাষা নেই বলার, খুব ভালো ছিল। আমি দাঁড়িয়ে কমেন্ট করি ওর ব্যাপারে, বেশি কিছু বলবো না। ও খালি বলছিল যে আজকে জোকস বলবো না গল্পও বলবো, তাতে এই অবস্থা। হ্যাঁ, তো যদি জোকস বলতো তাহলে কি অবস্থা হতো সেটা বলছে। আর আরেকটা জিনিস কি, আমরা যখন এমনি শুটিংয়ে যাই তখন তো সারাদিন শারীরিক একটা পরিশ্রম হয়, কাজ করি, টায়ার্ড হয়ে যায় বাসায়। কিন্তু ওরা কয়েকজন আছে শেষের দিকে এসে এমন টায়ার্ড করে আমাদেরকে হাসাতে হাসাতে বাসায় গিয়ে ঘুমটা ভালো হয়। অনেক ভালো ছিল। আমাদের অতিথির কেমন লাগলো জানতে চাই। আমিও দাঁড়িয়ে বলি, সেটা হলো যে যখন বলা হলো মোহাম্মদপুর থেকে, আমি ভাবলাম যে চাপাতি টাপাতি বোধহয় নিয়ে ঢুকবে। তো ওর যে বলার স্টাইলটা, অনেক আগে আমাদের রবীন্দ্রনাথ বলেছিলেন যে সহজ করে লিখতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। তো তোমার বলাটা এত সহজ, এত ন্যাচারাল এবং প্রত্যেকটা কথার পরিমিতি বোধটা ভীষণ রকম ছিল, যার জন্য প্রত্যেকটাতে কিন্তু একদম প্রাণ খুলে আমরা হাসতে পেরেছি। এবং তুমি আরও সামনে যাবে এবং আমরা আরও অনেক হাসতে পারবো, মানে জাতি হাসবে, এটা আমি কামনা করি। তরু ভাই যাবে না, সবাই চলে আসুন দেখি আজকের পর্বের কে হবে চ্যাম্পিয়ন, কে পাবে পুরস্কার। সবাই এই পর্ব তো দুর্দান্ত হয়েছে, কিন্তু এই পর্বে আমার মনে হয় খুব ডিফিকাল্ট হবে যে কে চ্যাম্পিয়ন এটা নির্বাচন করা। ওকে, আমরা তিনজনই একমত হয়েছি। আজকের উইনার, প্লিজ। হ্যাঁ, আজকের উইনার none other than Mr. রিয়াজউদ্দিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আমরা এমনিভাবে হাজির হব প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30। ষষ্ঠ রাউন্ডের প্রথম পারফরমেন্স আমরা দেখেছি, দ্বিতীয় পারফরমেন্স নিয়ে আমরা হাজির হব। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো